ওকে, জিএসটি এক্সামিনেশন নিয়ে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশনের জায়গাটা হচ্ছে ভাই আগে কখনো যেহেতু জিএসটি এক্সাম হয়নি, তাহলে এবার আমরা জিএসটি এক্সামে কি কি পড়ে যাব, আমাদেরকে তো আদার্স কোনো জিএসটি কোনো কোয়েশ্চেন ব্যাংকও নাই যে আমরা আসলে ওইটা সলভ করে একটা ধারণা পাবো প্রশ্ন সম্পর্কে। সো এই জায়গাটাতে আসলে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অনেকটা কনফিউশনে ভুগতেছে যে ভাই আসলে কি করা উচিত এই মুহূর্তে। সো এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার একটু মাথায় রাখা লাগবে। ভাই আজকে চেষ্টা করবো একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার যে তোমরা জিএসটিতে ক ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে ওদের জন্য গাইডলাইনটা আসলে কেমন হবে, ওরা আসলে কি কি পড়ে যাবে। যারা খ ইউনিট এবং গ ইউনিটের আছো তারা আসলে টেনশন করার কোনো কারণ নেই, তাদের জন্য একটা আলাদা ভিডিও পোস্ট করা হবে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারবে। যখন পোস্ট হয়ে যাবে তখন তোমরা চ্যানেলে খুঁজে পাবে এই জিনিসটা। সো এখন আমরা আস্তে আস্তে সলিউশনে আসি। আমাদের ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ক ইউনিট যেটা আছে, ক ইউনিটের গাইডলাইনটা আমরা একটু বলে ফেলি। প্রশ্ন কেমন হবে ফার্স্টে তোমাদের বুঝতে হবে এটা, প্রশ্ন কি খুব বেশি কঠিন হবে, খুব বেশি হার্ড হবে নাকি মিডিয়াম হবে। সো এটা বলার আগে আমি একটু তোমাদেরকে কিছু কথা বলে ফেলি। গুচ্ছের মধ্যে যে 20টা ইউনিভার্সিটি আছে, আমাদের সাধারণত 20টা ইউনিভার্সিটি মিলে আমাদের গুচ্ছ এক্সামিনেশনটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সাম যেটা আছে। সো সবাই একটা সমন্বিত একটা এক্সাম নেবে। এখানের মধ্যে আমাদের সাস্ট প্রতি বছর একটা ডিফারেন্ট ধরনের কোয়েশ্চেন করতো। সাস্টের কোয়েশ্চেনটা কম্পারেটিভলি একটু বেশি স্ট্যান্ডার্ড হবে এটা আমি বলবো না, সাস্টের কোয়েশ্চেনটা অনেক বেশি ক্রিটিক্যাল হইতো। মানে দেখা যেত যে আদার্স ইউনিভার্সিটিগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন সাধারণত করে থাকতো। আমাদের আদার্স যেসব তুমি যদি জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটির কথা বলো, ওদের কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হইতো, ওরা কিন্তু মোটামুটি ভালো রকম একটা প্রশ্ন করতো, প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড বলা যায়। তুমি যদি বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন বলো, দুই একটা বিজ্ঞান ও প্রযুক্তি বাদে, সাধারণত আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, এই দুইটা বাদে আদার্স বিজ্ঞান ও প্রযুক্তির কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি কিছুটা হলো ইজি হতো। দেখা যেত যে প্রয়োগ থেকে আমরা এইচএসসি প্রিপারেশনে যেরকম ধরনের কোয়েশ্চেন আসতো, ঠিক ওইরকম কিছু কোয়েশ্চেন দেখবা যে আমাদের আদার্স বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাধারণত করে থাকে। এখন কথা হচ্ছে আমাদের এখানের মধ্যে আমরা ভাই এই তিনটা তো তিন জায়গার প্রিপারেশন, আমরা আসলে কোন ধরনের প্রিপারেশনটা নিব। সো এখন কথা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক যখন তোমরা সলভ করতে বসবা, তোমাদের একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। তুমি সব ধরনের কোয়েশ্চেন টাচ করলে হবে না, তার কারণ হচ্ছে তোমাদের যেহেতু আসন সংখ্যা অনেক বেশি, সাধারণত প্রায় 11,000 মতো আসন আছে আমাদের ক ইউনিটের জন্য। তো 11,000 আসনের জন্য দেখবে যে জিএসটির মধ্যে ওরা স্টুডেন্ট পাস করানোর ট্রাই করবে তোমাদের মোট পরীক্ষার্থী থেকে, লাখের উপর পরীক্ষার্থী যারা আছে 1,67,000-এর কাছাকাছি, ওদের থেকে দেখবে যে প্রায় মোট আসন সংখ্যার প্রায় 5 গুণ বেশি, প্রায় 50,000 মতো স্টুডেন্ট ওরা দু থেকে পাস করাইতে হবে যাতে ওরা সিটগুলো ফিল আপ করতে পারে। কথা হচ্ছে 50,000 স্টুডেন্ট পাস কেন করা হবে, এত বেশি পাস সাধারণত খুব একটা ইউনিভার্সিটিতে দেখা যায় না। তুমি আদার্স ইউনিভার্সিটিগুলোতে দেখবে যে 50,000 স্টুডেন্ট পাস করে না, আর অনেক কম করে। তো এটার কারণ হচ্ছে কারণ জিএসটির মধ্যে আসলে এখানে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিবে যারা আসলে বাইরের ইউনিভার্সিটিগুলোতে সুইচ করবে, জাস্ট লাইক ঢাকা ইউনিভার্সিটি, আমাদের বুয়েট, চুয়েট, মেডিকেল, আদার্স যেসব, যদি মেডিকেলের অলরেডি ম্যাক্সিমাম অ্যাডমিশন হয়ে গেছে, মেডিকেলের স্টুডেন্টের পরীক্ষা দিবে না। সো বাট আদার্স ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোর মধ্যে দেখবে যে ওরা আসলে জাম করতে পারে, তখন দেখবে যে জিএসটির ওই আসনগুলো খালি হয়ে যাবে গা, এবং একটা লং টার্ম পর্যন্ত ওয়েটিং থেকে ডাক পড়ার একটা চান্স কিন্তু থাকে এখানে। অ্যান্ড বলা যাচ্ছে ভাই 20,000 30,000-এর উপরেও কিন্তু ডাক পড়তে পারে বলে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি। সো এবার এখন প্রিপারেশন কেমন হওয়া উচিত, আমরা কি কি প্রিপারেশন নেব। সো এখন প্রিপারেশন দেখবে যে তোমাদের ক ইউনিটের জন্য দেখবে যে এখানে তিনটা ভাগ আছে। এখানে সাধারণত আমাদের 100 নম্বরের এমসিকিউ হবে, আমাদের এমসিকিউ হবে প্রায় হচ্ছে যে আমাদের 100 নম্বরের, আমাদের সময় থাকবে এমসিকিউর জন্য প্রায় 60 মিনিট, 16 মিনিট সময় থাকবে। অ্যান্ড 60 মিনিটে তোমার 100টা এমসিকিউ দেখাতে হবে। 100টা এমসিকিউর মধ্যে কী কী সাবজেক্ট আছে, এই 100টা এমসিকিউর মধ্যে তোমার সাবজেক্ট আছে সাধারণত আমাদের বাংলা, যেটা তোমার থেকে মাস্ট আনসার করা লাগবে, আছে তোমার ইংলিশ আছে, এছাড়া আমাদের আছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, আমি একটু শর্টকাট লিখি কেমন, ফিজিক্স, কেমিস্ট্রি। সো এই 4টা পেপার তোমার আসলে মাস্ট আনসার করা লাগবে। বাংলার মধ্যে সাধারণত 10, ইংলিশের মধ্যে 10, ফিজিক্সের মধ্যে 20, কেমিস্ট্রিতে 20। অ্যান্ড আমাদের আদার্স 3টা সাবজেক্ট আছে, এগুলো হচ্ছে আমাদের কম্পালসারি সাবজেক্ট, এছাড়া কিছু অপশনাল সাবজেক্ট আছে। অপশনাল সাবজেক্টের মধ্যে আছে আমাদের প্রায় বলতে গেলে এখানে হায়ার ম্যাথ আছে, ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি, প্রত্যেকটার জন্য আসলে 20 নম্বর করে, 20। সো এখন তোমার দেখবে যে এখান থেকে প্রায় 6টা মতো সাবজেক্ট আনসার করা লাগবে। তুমি বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কম্পালসারি তোমার মাস্ট আনসার করা লাগবে। তুমি যদি মনে করো ভাই আমি বাংলা ইংলিশ আনসার করবো না, তাহলে কিন্তু হবে না। অনেক স্টুডেন্ট যেটা বলতেছে ভাই বাংলা ইংলিশ তো আমি আগে কখনো পড়ি নাই, আমি কমিউনিটির জন্য প্রিপারেশন নিচ্ছি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, বাংলা ইংলিশের প্রিপারেশন আমার নাই। টেনশনের কোনো কারণ নাই, সায়েন্সের স্টুডেন্ট বাংলা ইংলিশে দুর্বল হবে, এটা হচ্ছে স্বাভাবিক। যদি কেউ মনে বলতে পারে যে ভাই আমি বাংলা ইংলিশ সবচেয়ে ভালো পারি, তাহলে এটা অস্বাভাবিক। সায়েন্সের স্টুডেন্ট বাংলা ইংলিশে একটু উইক হবে, তুমি যেমন উইক
আমাদের আদার্স যতজন পরীক্ষার্থী আছে তাদের মধ্যে কিন্তু মেজরিটি কিন্তু বাংলা ইংলিশে একটু উইক থাকবে। সো আমি চেষ্টা করতে হবে আমাদের থেকে বাংলা ইংলিশে মিনিমাম আমাদের কিছু এমসিকিউ যেগুলো আছে ওগুলো পারার মতো থাকবে, ওগুলো যেন আমরা পেরে আসতে পারি, মিনিমাম 5-6 মতো যেহেতু তুলতে পারি যেটা র্যাঙ্ক উপরে রাখা যায়। বাট তোমার মেইন নাম্বার ক্যারি করতে হবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজি থেকে। সো এখন এইটার অপশনালের ব্যাপারটা আমি একটু সাবজেক্ট ব্যাপারটা একটু বলি। তোমার আসলে এই 4টা সাবজেক্ট মাস্ট আনসার করা লাগবে, এগুলো তোমার আনসার করতেই হবে, মাস্ট, কোনো বিকল্প নাই, এগুলো মাস্ট আনসার করা লাগবে। এই অপশনাল সাবজেক্ট যেগুলো আছে এখান থেকে যে কোনো তুমি 2টা আনসার করবা, যে কোনো 2টা। তো তুমি ভাই এখন কথা হচ্ছে ভাই সাবজেক্টের উপর ভিত্তি করে তো আমাদের কোন সাবজেক্ট আনসার করতেছে এটার উপর ভিত্তি করে তো ভাই নাম্বার আর ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে। আনসার হচ্ছে হ্যাঁ, তুমি আসলে তুমি যদি বায়োলজি না দেখাও দেখবে তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট তুমি নাও পেতে পারো। বায়োলজি রিলেটেড সাবজেক্ট মানে কি, তোমার মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, জুলজি, আমাদের বোটানি, এইসব সাবজেক্ট যেগুলো আছে এগুলো কোথায় কোথায় আছে, এগুলো আমাদের ইসলামিক ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সব বেশ কয়েকটা বিজ্ঞান ও প্রযুক্তিতে যেগুলো ছোটো ছোটো সাবজেক্টগুলো আছে ওগুলো দেখবে যে তোমার বায়োলজি আনসার না করলে তুমি এই সাবজেক্টগুলো নাও পেতে পারো। তুমি যদি ম্যাথ আনসার না করো, তুমি যদি বায়োলজি আর আইসিটি আনসার করো, তুমি ম্যাথ রিলেটেড যেসব সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এছাড়াও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটিও কিন্তু তোমার কমে যাবে। যদিও এটা সার্কুলারে বলা নাই, এখন বলতেছি না যে এমন একটা একদম সার্টিফাইড কথা বলতেছি, এটা সার্কুলারে বলা নাই। এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসতেছি যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ না পড়লে তোমার আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে খুব একটা স্টুডেন্ট, একদম স্বাভাবিক ব্যাপার। তোমার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু তোমার ম্যাথমেটিক্সের দেখবে যে প্রতিটা ইয়ারে 4টা করে পর্ব থাকে, 4টা পার্ট পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1, 2, 3, 4 এভাবে দেখবে 4টা করে পার্ট পড়ানো হয় সো প্রতি ইয়ারে। সো অবভিয়াসলি একটা স্টুডেন্ট ম্যাথই দাগায় আসে অ্যাডমিশন টেস্টে, ও আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে এসে সাস্টেইন করবে ব্যাপারটা আসলে স্যাররাও ভালো করে জানে। এই জন্য কিন্তু ম্যাথমেটিক্সটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যখন তুমি চুজ করতে যাবা স্যার এটাকে কম্পালসারি রাখবে। সো এই জন্য হচ্ছে ব্যাপারটা আমি একটু তোমাদেরকে আগে ক্লিয়ার করে ফেলতেছি। ভাইয়া যদি ম্যাথমেটিক্স তুমি না দাগাও তোমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি কমে যাবে, তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা। আবার বায়োলজি না দাগাইলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবা, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না। তো এখন ভাইয়া কী করলে আসলে সবগুলো সাবজেক্ট পাবো? আনসার হচ্ছে তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাও, ম্যাথ এবং বায়োলজি যদি তুমি দুইটাই দাগাও, আইসিটি যদি স্কিপ করো, তাহলে তুমি আসলে বলা যায় তুমি 11,000 সিটের মধ্যে তুমি একটা একটা সিট পাবাই। সবগুলো সিটের জন্য তুমি আবেদন করতে পারবা, তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টও পিক করতে পারবা, ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্টও পিক করতে পারবা। এখন অনেকে বলতে পারে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আমি বায়োলজি পড়ি নাই, তো আমি বলবো তুমি আইসিটি দাগাও, তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য ফাইট করো। তোমার আসলে বায়োলজি আবার নতুন করে পড়াটা আসলে খুব রিস্ক হয়ে যাবে, তুমি এতদিনে কাভারও করতে পারবে না, এটা তোমার জন্য জুয়া খেলার মতো হয়ে যাবে আর কি। আর কেউ যদি বলে ভাই আমার মেডিকেল প্রিপারেশন, আমি কি করবো, আমি তো ম্যাথমেটিক্স তো খুব বেশি কিছু পাই না, তাহলে আমি বলবো ভাইয়া তুমি বায়োলজি দাগাও। কারণ এই মুহূর্তে তোমার ম্যাথ করতে যাওয়া মানে তোমার আসলে সাপ নিয়ে খেলার মতো ব্যাপারটা ডেঞ্জারাস হয়ে যাবে। সো বেটার হচ্ছে যে আমরা যে দিকে ভালো, আমি আমার লেভেল প্লেইং ফিল্ড যেটা, আমি ওইখানে ট্রাই করার চেষ্টা করবো। যদি ওইটা না হয় তাহলে আলাদা বিকল্প অপশন যেগুলো আছে ওগুলো চুজ করবো। সো এটা হচ্ছে সবার আগে আমার মনে হয় তোমাদের মাথায় রাখা উচিত। সো এটা হচ্ছে সাবজেক্টের ব্যাপারটা। এখন কথা হচ্ছে ভাই কী কী পড়বো, কোথা থেকে আসলে কী কী পড়বো। এখন বাংলা নিয়ে ফার্স্টে কথা বলি, যেখানে আসলে সবার সবচেয়ে কনফিউশন বাংলা ইংলিশ কই থেকে পড়বো। সো বাংলা ইংলিশের জন্য আমার একটা টপ সাজেশন হচ্ছে, তোমরা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট এবং খ ইউনিটের কোয়েশ্চেনগুলো চাইলে সলভ করতে পারো। আমি একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে কীভাবে কীভাবে কী কী পড়া উচিত। আমাদের সাবজেক্ট সংক্রান্ত আলোচনা তো গেল, এবার আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিই কোনগুলো কী, কোথা থেকে কী কী পড়বা। সাধারণত তোমাদের বাংলা এবং ইংলিশ যেগুলো আছে, বাংলা এবং ইংলিশ ভাই একটু লিখি তোমাদের সাথে, কেমন? তোমরা আসলে একটা খাতা কলম নিয়ে এগুলো টুকে নিতে পারো। বাংলা এবং ইংলিশ, ইংলিশ তো নতুন করে যারা বাংলা ইংলিশ পড়বা এতদিন আসলে গ্রামাটিক্যাল পার্ট খুব বেশি টাচ করার সুযোগ থাকবে না। সো এখানে আমি বলবো তোমরা কয়েকটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কি কি? সবার ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে বিসিএস কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ। সেকেন্ডে যেটা আছে আমাদের ঢাবি, আমাদের খ ইউনিট, ক আর ঘ ইউনিট। আর ক ইউনিটের কিছু বাংলা ইংলিশ আসে, ওগুলো একটু ট্রাই করতে পারো। গ ইউনিটের এখানে যে এমসিকিউগুলো আসে এগুলোর আসলে প্রশ্ন সলভ করতে পারো, এতে দেখবে যে তোমাদের মোটামুটি কিছুটা হলে হেল্প হবে, মোটামুটি এখান থেকে আসতে পারে। এছাড়া ঢাবি তুমি চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা আছে ওইটাকেও তুমি সেকেন্ড চয়েসে রাখতে পারো। জাহাঙ্গীরনগরের যদি জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন একটু কঠিন হয় বাংলা ইংলিশ বলতে গেলে, বাট আমার পার্সোনালি মনে হয় ঢাবিটা মোটামুটি করলে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, এটা আই থিঙ্ক সবার পেরে যাওয়া উচিত। সো আমাদের মোটামুটি বাংলার ইংলিশ থেকে খুব বেশি কঠিন প্রশ্ন করবে না, স্যারেরা ভালো মতো জানে যে তোমার সায়েন্সের সাবজেক্ট পড়তে গেলে বাংলা ইংলিশের কোনো কাম নাই, এটা জাস্ট তোমার একটা নর্মাল রাখার আছে বলে রাখতেছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে কারণ কিছু কিছু আমাদের সাবজেক্ট আছে যেগুলো পড়তে বাংলা ইংলিশ একটু দরকার হতে পারে, বাংলা দরকার না হলেও ইংলিশটা দরকার হয়, কারণ তোমরা যখন অনার্স উঠে যাবে সব কিছু কিন্তু ইংলিশে যাবে। সো ইংলিশটা রাখা যেত, বাট বাংলাটা কেমন ঢুকে দিল আই ডোন্ট নো। আচ্ছা, সো বাংলা ইংলিশের ব্যাপারটা গেল। এবার আসি আমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে, আমাদের ফিজিক্স,
আমাদের কেমিস্ট্রি, আমাদের হায়ার ম্যাথ, আমাদের বায়োলজিটা বাদ দিই, হায়ার ম্যাথ, তারপর আসতেছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলো যেগুলো আছে এগুলো কই থেকে প্র্যাকটিস করবো। এখানে আমি বলবো তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি যেসব কোয়েশ্চেন আছে, বিজ্ঞান ও প্রযুক্তি, সব কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। প্রশ্নের যতগুলো কোয়েশ্চেন তুমি পাবা বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড সবগুলো সলভ করবা, একটাও বাদ দিবে না। বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো তোমার জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বিজ্ঞান ও প্রযুক্তির কোয়েশ্চেনগুলো দেখবে যে খুব স্ট্যান্ডার্ড হয়। আর তোমাদের গুচ্ছর মধ্যে দেখবে যে মেজরিটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির। এমন না যে এখানে শুধু বিশ্ববিদ্যালয় আছে মেবি 2-3টা, বাট মেজরিটি দেখবে যে বিজ্ঞান ও প্রযুক্তি, যেহেতু তার মানে তোর কোয়েশ্চেনের ধাঁচটা অনেকটা বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড হইতে পারে। সো এটার পসিবিলিটি অনেক বেশি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসলে ওই কোয়েশ্চেন ব্যাংকগুলো তোমরা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে সলভ করবা। তারপর সেকেন্ডে যেটা সলভ করবা তোমাদের জগন্নাথের কোয়েশ্চেন, যে এনইউ কোয়েশ্চেন আর আইও কোয়েশ্চেন যেগুলো আছে ইসলামিক ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলো আসলে ওখান থেকে কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করে নিতে পারো। সাস্টের কোয়েশ্চেন যদি তুমি পারো, একদম থার্ড, এটা হচ্ছে অপশনাল। সাস্টের কোয়েশ্চেন যদি তোমার মনে হয় বে সাস্টের কোয়েশ্চেন আমি পড়তে পারবো, আমার সময় হবে, যদি আমি একদম বলতেছি না সাস্টের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা, সাস্টের কোয়েশ্চেনটা খুব বেশি কঠিন লাগলে আসলে আমি বলবো যে কয় মিনিটের জন্য পড়ার দরকার নাই, সাস্টের কোয়েশ্চেন তুমি স্কিপ করে যেতে পারো, কারণ সাস্ট যে লেভেলের কোয়েশ্চেন করে ওই কোয়েশ্চেন আসলে শুধু সাস্টে করে, পুরো বাংলাদেশে আর কেউ করে না। তো ওই ধরনের কোয়েশ্চেন আসলে বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবে ওখানে একটা সাস্টের কোয়েশ্চেন দিয়ে দিবে, তো এটা আসলে খুব আনফেয়ার হয়ে যাবে আদার্স বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, কারণ ওরা আসলে স্টুডেন্ট পাইতে কষ্ট হয়ে যাবে, সাস্ট স্টুডেন্ট পাই যাবে, সাস্টে তো পেরা থাকবে না, কারণ প্রথম দিকে স্টুডেন্ট যারা পাস করবে ওদের সবাইকে সাস নিয়ে যাবে। তো যাদের অবস্থা একটু পিছিয়ে থাকবে ওদেরকে দেখবে যে সাস আদার্স ইউনিভার্সিটিগুলোকে বিপদে ফেলবে না, এটা আমার বিশ্বাস। তো দেখবে যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে অথবা খুব ইজি হবে। তো এই জন্য বলবে যদি তোমার সময় থাকে, যদি থাকে তাহলে তুমি সাস কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো, আদারওয়াইজ সাস কোয়েশ্চেন ব্যাংক তোমার দরকার নাই। এবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বায়োলজির জন্য কি করবা, সো বায়োলজির জন্য সেটা আমি একটু মুখে বলে ফেলি। বায়োলজির জন্য তোমরা ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটার প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো। ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটারটা করলে আই থিঙ্ক মোটামুটি এনাফ। এছাড়া দেখবে যেসব ইউনিভার্সিটির মধ্যে বায়োলজি আসে, জাস্ট লাইক তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কমিউনিটার কোয়েশ্চেন যেটা আছে, যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছতা নাই, বাট আমি বলতেছি আর কি ওখানে কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখবে মোটামুটি স্ট্যান্ডার্ড রকমের হয়ে থাকে। সো এই জন্য দেখবে ওখানে কোয়েশ্চেন ব্যাংকটা আই থিঙ্ক সলভ করলে কিছুটা হেল্পফুল হবে বলে আমি পার্সোনালি মনে করি। আর যেসব জায়গায় বায়োলজি আছে বা এটা ভার্সিটি রিলেটেড যেসব বায়োলজি আসে সাধারণত ওই ধরনের বায়োলজি আসবে, খুব বেশি জিনিসটা ঘুরাবে না। সো এখান থেকে তোমরা বায়োলজি প্রশ্নগুলো চাইলে সলভ করতে পারো, এতে দেখবে যে মোটামুটি হেল্প হবে। সো এইভাবে যদি আই থিঙ্ক তোমরা অ্যাপ্রোচ করো মোটামুটি গুচ্ছের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলা যায়। যদিও গুচ্ছ এটা ফার্স্ট টাইম এক্সাম হচ্ছে, যে জিএসটি যেটা আছে এটা বাংলাদেশে আগে কখনো হয়নি, এটা হচ্ছে সবচেয়ে প্রথমবারের মতো হচ্ছে। প্রশ্ন সম্পর্কে অবভিয়াসলি তুমি যে তো মানে এটা আসলে জানো না প্রশ্ন কেমন হবে কাঠামোটা, আদার্স যেসব স্টুডেন্ট আছে ওরাও জানে না। তোমার জন্য যদি প্রশ্নটা কিছুটা কঠিন হয়, আদার্স বাকি 1 লাখ স্টুডেন্টের জন্য প্রশ্ন কিন্তু কঠিন হবে, তোমার জন্য ইজি হলে বাকি সবার জন্য কিন্তু ইজি হবে, এটা হচ্ছে একদম স্বাভাবিক কথা। তো প্রশ্ন কঠিন হবে না, এটা আমি এটা সিওরিটি দিচ্ছি। প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, না হয় খুব সহজ হবে। এবার আমি কিছু কমন কোয়েশ্চেনের আনসার দিয়ে ফেলি। অনেকে বলতেছে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, আমি আসলে এখন থেকে আসলে কীভাবে গুচ্ছের জন্য পড়াশোনা শুরু করব, বা আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, আমি কীভাবে গুচ্ছের জন্য পড়াশোনা করব। এই কয়েকটা কোয়েশ্চেন আমি সাধারণত পাচ্ছি, ওগুলো একটু রিপ্লাই দিয়ে ফেলি। সাধারণত তুমি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, গ ইউনিটের পরীক্ষা দেখবে যে খুব বেশি দূরে না, ঢাকা ইউনিভার্সিটির 7 দিন পরে, তখন দেখবে যে তোমার গ ইউনিটের জন্য দেখবে যে বাংলা ইংলিশটা কিন্তু দরকার হয় তোমার, একই সাথে বাংলা ইংলিশ, এবং এটার পাশাপাশি যদি তুমি সায়েন্সের সাবজেক্টগুলো প্র্যাকটিস করো দেখবে দুইটার প্রিপারেশন একসাথে কিন্তু নেওয়া যায়। ইঞ্জিনিয়ারিং যারা আসো, ইঞ্জিনিয়ারিং তো দেখবে যে ওদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো তো খুব ভালো ধারণা থাকার কথা, কারণ ভাইয়া নিজেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ভাইয়ার কিন্তু এগুলো নিয়ে খুব ভালো ধারণা ছিল। সো আই থিঙ্ক তুমি যদি ভালো মতো পড়াশোনা করে থাকো দেখবে যে তোমার এমসিকিউ বলো, রিটেন বলো, সব জায়গায় কিন্তু ওরা কিছুটা হলেও একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে, কারণ ওদের বেসিকটা খুব অনেক কোর লেভেলে স্ট্রং হয়ে যায়। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদেরকে নিয়ে আসলে এই জায়গায় প্যারা নেই, তারা গুচ্ছতে একটা সিট পেয়ে যাবে আশা করি, আমার বিশ্বাস, যদি তুমি ওই লেভেলে পড়াশোনা করে থাকো আর কি। আর আরেকটা কমন কোয়েশ্চেন আনসার দিয়ে ফেলি, ভাই ক্যালকুলেটার নিতে দিবে কিনা। আনসার হচ্ছে ভাইয়া এটা আসলে আমাদের জ্ঞাতে উল্লেখ নাই, সাধারণত যে সার্কুলারটা দিচ্ছে এটাতে উল্লেখ নাই, কিন্তু সাধারণত যতগুলো ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে লিস্ট দিছে ওইখানে বিজ্ঞান ও প্রযুক্তিগুলোর মধ্যে সাধারণত তুমি ক্যালকুলেটার নিয়ে যেতে পারবা। আবার দেখবা যে তোমার আইইউ বা আমাদের জেএনইউ ওগুলোর মধ্যে ক্যালকুলেটার অ্যালাউ করে না। সো এখন ব্যাপারটা হচ্ছে তুমি দুইটাকে মিক্স করো, ওরা বলছে যে ভার্সিটিতে যেরকম পরীক্ষা হয় ওই রকম স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষা হবে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে ক্যালকুলেটার নিতে দিবে না, কারণ 60টা এমসিকিউ আসলে 60 মিনিট সময় দিচ্ছে 100টা এমসিকিউ দাগানোর জন্য। তো তাহলে আসলে আমার সম্ভবত ক্যালকুলেটার নাও নিতে দিতে পারে, বাট ক্যালকুলেটার নিতে দিতে তো খুব ভালো, বাট ক্যালকুলেটার তোমরা নিয়ে যাবা, যদি নিতে না দেয় তাহলে এটা বাইরে রেখে যাবা পার্সোনালি। বাট এটা আমার মনে হয় খুব শীঘ্রই ওরা জানাই দেবে,
ওরা একটা নির্দেশনা দিবে যখন অ্যাডমিট কার্ড তোমাদের দিবে, ওখানের মধ্যে লেখা থাকবে ক্যালকুলেটর তুমি আদৌ নিতে পারবে কিনা, ঘড়ি তুমি নিতে পারবে কিনা, ওটাকে নির্দেশনায় লিখে দিবে। এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, ওটা পরীক্ষার বেশ কিছুদিন আগে তোমরা জেনে যাবা। আরেকটা কোশ্চেনের আনসার দিয়ে ফেলি যে ভাই গুচ্ছতা আসলে সাবজেক্ট রিলেটেড এই ব্যাপারটা আসলে কীভাবে কাজ করবে। আমি তোমাকে বলবো সাবজেক্ট নিয়ে এখন তোমাদের টেনশন করার কিছু নাই, কারণ সাবজেক্ট যখন দিবে তখন দেখা যাবে। আপাতত হচ্ছে তুমি চেষ্টা করো ভালো একটা র্যাঙ্ক করার, ভালো একটা মেরিট পজিশন ক্যারি করার, এতে দেখবে যে তোমার সাবজেক্ট সবগুলো পাওয়ার পসিবিলিটি বাড়বে। বাট ভাইয়া তো মোটামুটি সাজেশন দিয়ে দিলাম যে কোনটা কোনটা দাগাইলে কী কী সাবজেক্ট পাওয়া যাবে, তুমি ওইটা অনুযায়ী টার্গেট করে আগেলে আই থিঙ্ক মনে হয় তোমার জন্য বেটার হবে বলে আমি পার্সোনালি মনে করি। সো এটা ছিল মোটামুটি গুচ্ছ রিলেটেড যত কথাবার্তা ছিল। আমি আরেকটা ভিডিওর মধ্যে বি ইউনিট এবং মানবিক ইউনিট নিয়ে একটু কথাবার্তা বলে ফেলবো। এছাড়াও গুচ্ছ রিলেটেড কিন্তু রেগুলার আমরা ভিডিও আমাদের চ্যানেল থেকে পোস্ট করবো। সো তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো। কারো কোনো যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্স কিন্তু অলওয়েজ ওপেন আছে, চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। এখন কথা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আমি চাই যে সবার লাইফটা একটু ইজি করে দেওয়ার, কারণ তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো ওরা কিন্তু খুব প্যানিক থাকো এই মধ্যে একটা কোয়েশ্চেনে, শুধু একটা ইনফরমেশনের জন্য 10টা ইনবক্স মধ্যে ঘুরতে হয়, 10টা বড় ভাইয়ের কমেন্ট বক্স ঘুরতে হয়। সো আমি আমার দরবারে যখন কেউ আসে আমি চেষ্টা করি ওকে ফিরাই না দেওয়ার জন্য, যতটা পসিবল হয় তাকে রিপ্লাই দিয়ে দেওয়ার ট্রাই করি আমি। সো টেনশনের কোনো কারণে যে কেউ যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে রিপ্লাই মাস্ট পাবা, এটা তুমি শিওর থাকতে পারো। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে।